ইলিশ মাছ দিয়ে রান্না করা যায় যতগুলো খাবার আইটেম তার ভিতরে এই সরিষা ইলিশটা কিন্তু খুবই বিখ্যাত একটি রান্না। তো এই রান্নাটা একেকজন একেকভাবে করে থাকে। আমি সবসময় যেভাবে রান্নাটা করি আর এটা খেয়ে সবাই কিন্তু প্রশংসা করে। সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো এই রান্নাটা করার জন্য প্রথমেই আমাদের লাগবে একটা ইলিশ মাছ। ইলিশ মাছটা সুন্দরভাবে কেটে টুকরো করে আমি এটাকে সুন্দর ধুয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি আমি বাটাবাটি করতে। প্রথমে আমি বেটে নিব। এর যে প্রধান উপাদান সেটা হচ্ছে সাদা সরিষা বা হলুদ সরিষা যেটা আছে। কালো সরিষাটা কিন্তু এখানে নেওয়া যাবে না। তো সুন্দরভাবে সরিষাটা আমি বেটে নিয়েছি। সেই সাথে বেটে নিয়েছি একটু জিরা আর রসুন বেটে নিয়েছি, সেই সাথে একটু পেঁয়াজ আর কিছুটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছি। তো কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। তেল গরম করে নিয়ে তার ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে তার ভিতরে দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ বাটা। সেটা দিয়ে সুন্দরভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়ার পরে তার ভিতরে আমি দিয়ে দিলাম বেটে রাখা যে সরিষাটা ছিল সেটা দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং লবণ। তো এখানে এই যে মশলা কষানোর ব্যাপারটা এটা খুবই একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে, কারণ আপনার এই রান্নার প্রধান যে উপকরণ সেটাই হচ্ছে কিন্তু এই মশলা। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া আর তার ভিতরে একটু পানি দিয়ে দিলাম। তো মশলাটা আমি কিন্তু খুবই অল্প আছে জাল দিয়ে মশলাটা অনেক সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নিব, যাতে নিচের দিকে লেগে না যায়। মশলাটা কষানো হয়ে যাবে যখন উপরের দিকে এরকম তেল ভেসে আসবে, ঠিক সেই মুহূর্তে আমি কেটে রাখা মাছের পিসগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। দিয়ে কিন্তু আমি কোনো রকমের নাড়াচাড়া করব না। এইভাবে সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়ে মাছের যে ডিমটুকু হয়েছিল সেটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম এর সাথে। এভাবে আমি ঢেকে রেখে দিব। তো ১-২ মিনিট পরে কিন্তু আমি এই ঢাকনাটা উঁচু করে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিতরটা এরকম হয়েছে। এবার কিন্তু আমি খুবই সাবধানে ধৈর্য সহকারে আমি এই মাছগুলোকে উল্টিয়ে দিব। কারণ এই মাছগুলো তো খুবই নরম। যদি এখানে আপনি অধৈর্য হয়ে পড়েন তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আর কাঁটা বের হয়ে যাবে, ছড়িয়ে যাবে, তখন কিন্তু খাবারটা খেতে ভালোই লাগবে না একেবারে। তো এইজন্য কিন্তু আপনাকে খুবই সাবধানে এই কাজটাকে করতে হবে। খুবই সাবধানে করতে হবে ধৈর্য সহকারে। আর এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ এ উল্টিয়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দিব। এভাবে আমি প্রায় 50% সিদ্ধটা করে ফেলবো। হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি এখানে ঝোলটা দিয়ে দিলাম। আমি যে গ্রেভিটা রাখবো সেই পরিমাণ আমি হিসেব করে আমি এখানে ঝোলটা এড করে দিলাম। ঝোলটা এড করে দেওয়ার পরে আমি সুন্দরভাবে নেড়ে দিব, কারণ এখানে যে সরিষা বাটা রয়েছে সেটা কিন্তু নিচের দিকে লেগে আছে কড়াইয়ের সাথে। এই মুহূর্তে যদি আমি সুন্দরভাবে ঝোল দিয়েই আমি বন্ধ করে দিই তাহলে কিন্তু নিচের দিকে ওই সরিষাটা লেগেই থাকবে আর কড়াইতে। তো নিচের দিকে যেন মশলাটা পুড়ে না যায়, আপনি যতবারই নেড়ে দিবেন ততবারই কিন্তু খুন্তিটা নিচের দিকে দিয়ে তারপরে কিন্তু আপনি আস্তে আস্তে ঘুরিয়ে এভাবে করে নাড়বেন। তাহলে নিচের দিকে মশলাটা আর লেগে থাকবে না। সুন্দরভাবে আমি এখানে জিরাটা দিয়ে দিলাম। জিরাটা দিয়ে আমি ঝোলের সাথে সুন্দরভাবে এড করে দিলাম। এভাবে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। রান্না করে তারপরে যখন দেখব যে আমি যে পরিমাণ ঝোলটা রাখতে চাই সেই পর্যায়ে চলে এসেছে, সেই মুহূর্তে কিন্তু আমি নামিয়ে নিব। মানে যখন ফুটে আসবে তখন কিন্তু এরকম দেখতে লাগবে। আর রান্না হয়ে যাওয়ার পরে লুকটা ঠিক এরকম আসবে। তো এই পর্যায়ে আমি সার্ভ করে নিচ্ছি। তো এই খাবারটা সার্ভ করার ব্যাপারেও একটু বিশেষ সতর্কতার অবলম্বন করতে হয়। তার কারণ হচ্ছে যে আপনার যে গ্রেভি আর উপরের দিকে যে তেলটা ভেসে এসেছে, ২ টাকে ব্যালেন্স করেই আপনাকে বাড়তে হবে। একজনের প্লেটে যদি আপনার পুরোটা তেল চলে যায়, আরেকজনের শুধু গ্রেভি, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। তো সার্ভ করার সময় অবশ্যই আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। উপরের দিকে ভেসে আসা যে তেলটা এবং নিচের দিকের যে মশলাটা সেটা যাতে সমানভাবে বাড়তে পারে।